আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু হওয়ার ৩ সপ্তাহ পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তন তেহরানে ঘটছে না, বরং এটি ঘটছে উপসাগরীয় আরব দেশগুলোতে। এই পরিবর্তন এসেছে রিয়াদ, আবুধাবি, দুবাই এবং দোহায়। এই দেশগুলো ইরানের উপর হামলাকে অপছন্দ করেনি, কিন্তু এই হামলার ফল যে কতটা ভয়াবহভাবে তাদের উপর আঘাত হানবে তা নিয়ে অনুমানও করতে পারেনি। এই যুদ্ধ কিভাবে উপসাগরীয় দেশগুলোর কৌশলগত রূপান্তর ঘটছে তা নিয়ে বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। উপসাগরীয় দেশগুলোর কৌশলগত রূপান্তর শুরু হয়েছিল একটি পছন্দের যুদ্ধের মাধ্যমে। এই যুদ্ধের নকশা করেছিল ওয়াশিংটন আর তেল আবিব। ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে এই যুদ্ধ শুরু করা হলেও উপসাগরীয় দেশগুলোর জন্য এমন এক পরিণতি ডেকে আনছে যা সম্ভবত কোনো পক্ষই গুরুত্বের সাথে হিসাব করেনি। উপসাগরীয় দেশগুলো শুরুতে ছিল এই যুদ্ধের দর্শক। কয়েকদিনের মধ্যে সবগুলো দেশ রণক্ষেত্রে পরিণত হয়, যাকে বলা হচ্ছে যুদ্ধের উপসাগরীয়করণ। এটি এখনও শেষ হয়ে যায়নি, বরং একটি চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তাহীনতার প্রধান কারণ কেবল ইরান নয়, এই পরিস্থিতির মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অভিযান, যা কোনো সুনির্দিষ্ট প্রস্থান পরিকল্পনা বা রাজনৈতিক রোডম্যাপ ছাড়াই শুরু করা হয়েছে। এই অভিযান শুরু করার আগে উপসাগরীয় দেশগুলোর সাথে তেমন কোনো পরামর্শ করা হয়নি, কিন্তু যুদ্ধের খারাপ ফল এখন তাদের ভোগ করতে হচ্ছে। ইসরায়েলের পরামর্শে ওয়াশিংটন কৌশলগত পরিকল্পনা ছাড়াই সামরিক তৎপরতা শুরু করে, আর উপসাগরীয় রাষ্ট্রগুলো তাদের কৌশলগত অংশীদার হওয়া সত্ত্বেও কোল্যাটারাল ড্যামেজ বা আনুষঙ্গিক ক্ষয়ক্ষতির শিকার হয়। যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের প্রতিশোধের ভৌগোলিক পরিধি ছিল নজিরবিহীন। ইতিহাসে প্রথমবারের মতো উপসাগরীয় সহযোগিতা পরিষদের ৬টি সদস্য রাষ্ট্রই ২৪ ঘন্টার মধ্যে ইরানের টার্গেটে পরিণত হয়েছে। ইরানের প্রতিশোধ আক্রমণ একদিনের আক্রমণে থেমে থাকেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েল যতবার ইরানের উপর আঘাত এনেছে, প্রায় প্রতিবার উপসাগরীয় দেশগুলোর উপর প্রতিশোধ হামলা চালিয়েছে। যুদ্ধ যতদিন চলবে ইরান তা চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে, ইতোমধ্যে তা প্রমাণও হয়েছে। ইরান যুদ্ধে সবচেয়ে ভারী বোঝা বহন করছে আরব আমিরাত। ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরান আমিরাতের ভূখণ্ডে শত শত ব্যালিস্টিক মিসাইল, হাজারেরও বেশি ড্রোন এবং বিপুল সংখ্যক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। যদিও বেশিরভাগই প্রতিহত করা হয়েছে, কিন্তু এই আক্রমণের ব্যাপকতা রিয়াল ড্যামেজ ঘটিয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার বন্ধ করতে হয়েছে। আবুধাবির রুয়াইস শোধনাগার ড্রোন হামলার পর বন্ধ হয়ে যায় এবং জেবেল আলী বন্দরের কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছে। শুধু আরব আমিরাত নয়, কাতার বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছে। তেহরানের সাথে দোহার দীর্ঘদিনের স্থিতিশীল সম্পর্ক ছিল, যা এখন পুরোপুরি ভেঙে পড়েছে। ইরান কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং মেসাইদ কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এই ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদনের প্রধান কেন্দ্র। কাতার এনার্জি তাদের সরবরাহ চুক্তিতে ফোর্স মেজুর বা অনিবার্য পরিস্থিতি ঘোষণা করেছে। এর ফলে বহু দেশ নির্দিষ্ট সময় কাতার থেকে প্রাকৃতিক গ্যাস নিতে পারবে না। এর প্রভাব ইউরোপ সহ এশিয়ার আরও কয়েকটি দেশে পড়বে। সৌদি আরবের শায়বা তেলক্ষেত্র, রাস তানুরা শোধনাগার এবং প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বারবার হামলা হয়েছে। বাহরাইন, কুয়েত এবং ওমানও তাদের সামরিক স্থাপনা ও বন্দরে আঘাত সহ্য করছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় প্রায় ১৫০টি মালবাহী জাহাজ আটকা পড়ে আছে। ফলে সামগ্রিকভাবে উপসাগরীয় দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়েছে। যুদ্ধ থামলেও এর বোঝা বহন করতে হবে। গত ২ দশকে উপসাগরীয় দেশগুলোর সবচেয়ে বড় অর্জন ছিল তাদের অর্থনীতি। দুবাই বিশ্বব্যাপী লজিস্টিক ও ফিন্যান্স হাব, কাতার শীর্ষ এলএনজি সরবরাহকারী এবং সৌদি আরব ভিশন 2030 এর মাধ্যমে বিদেশি বিনিয়োগের গন্তব্য। এই যুদ্ধ পরিকল্পিতভাবে সেই কাঠামোকে ধ্বংস করছে। উপসাগরীয় দেশগুলো যেসব ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করেছিল তার সব তছনছ হয়ে গেছে।
কাতারের রাস লাফান বন্ধ হওয়ায় বিশ্বব্যাপী হিলিয়াম ও এলএনজি সরবরাহ ব্যাহত হয়েছে, ফলে ইউরোপে গ্যাসের দাম 40% বৃদ্ধি পেয়েছে। দুবাইয়ের অর্থনীতি টিকে থাকে দেশটি কতটা নিরাপদ সেই ধারণার উপর, কিন্তু পর্যটন হোটেল বুকিং নাটকীয়ভাবে কমে যাওয়া এবং বিমানবন্দর বন্ধ থাকায় সেই ভাবমূর্তি ধূলিসাৎ হয়েছে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের মতে এই সংঘাতের ফলে উপসাগরীয় দেশগুলো প্রতিদিন কোটি কোটি ডলার পর্যটন রাজস্ব হারাচ্ছে। উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার মূল ভিত্তি ছিল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকলে তারা নিরাপদ থাকবে। বাহরাইনে পঞ্চম নৌবহর বা কাতারের আল উদেইদ ঘাঁটির উপস্থিতি ইরানকে আক্রমণ থেকে বিরত রাখবে বলে ভাবা হয়েছিল, কিন্তু সেই ধারণা এখন ভেঙে চুরমার। ইরানি হামলা বাহরাইন, আল উদেইদ এবং আল ধাফরা ঘাঁটিতে পৌঁছে গেছে। এই ঘাঁটিগুলো দেশগুলোকে রক্ষা করতে পারেনি, বরং তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। যদিও প্যাট্রিয়ট ও থার্ড মিসাইল সিস্টেম দিয়ে অনেক মিসাইল আটকানো গেছে, কিন্তু ইরানের কৌশল হলো বিপুল পরিমাণে ড্রোন মিসাইল ছুড়ে এই প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ শেষ করে দেয়া। যুদ্ধের শুরুতে ইরান এসব দেশে থাকা নজরদারি সিস্টেমগুলো ধ্বংস করেছে, ফলে অনেক মিসাইল ও ড্রোন ঠেকানো যায়নি। একটি বিষয় স্পষ্ট করা দরকার যে কেবলমাত্র সৌদি আরবেরই ইরানের বিরুদ্ধে পাল্টা লড়াই করার মতো প্রকৃত সামরিক সক্ষমতা আছে। বাহরাইন, কুয়েত বা কাতার পুরোপুরি মার্কিন ব্যবস্থার উপর নির্ভরশীল। মার্কিন রাজনৈতিক ব্যবস্থার উপর ইসরায়েলের প্রভাবের কারণেই এই সংকটের জন্ম দিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সতর্ক করেছেন যে উপসাগরীয় দেশগুলোর কোনো পাল্টা সামরিক পদক্ষেপ এই সংঘাতকে একটি পূর্ণাঙ্গ উপসাগরীয় যুদ্ধে রূপান্তর করবে। দুই প্রজন্ম ধরে উপসাগরীয় দেশগুলোর বিশ্বাস ছিল যে যুদ্ধ সিরিয়া, ইরাক বা লেবাননে হবে, কিন্তু উপসাগরীয় দেশগুলোতে এর প্রভাব পড়বে না। তাদের ধারণা ছিল ভৌগোলিক অবস্থান, সম্পদ এবং আমেরিকার সাথে বন্ধুত্ব তাদের সুরক্ষা কবচ দেবে। কিন্তু এখন তারা দেখছে যুক্তরাষ্ট্র তো তাদের নিরাপত্তা দিতে পারছেই না, বরং পুরোপুরিভাবে অরক্ষিত হয়ে পড়ছে। 1990 সালের কুয়েত আক্রমণের পর আরব দেশগুলোর এই প্রথম নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এখনকার সংকট আরও বেশি অস্থিতিশীল, কারণ তাদের প্রধান নিরাপত্তা রক্ষাকারী দেশ যুক্তরাষ্ট্র নিজেই এই সমস্যার উৎস। উপসাগরীয় দেশগুলো বর্তমানে নানাবিধ চাপের মাঝে আটকা পড়েছে। তারা ইরানের পক্ষ নিতে পারছে না, কারণ ইরান তাদের আক্রমণ করছে। তারা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারছে না, কারণ তাদের নিরাপত্তা ব্যবস্থা আমেরিকার উপর নির্ভরশীল। আবার তারা নিরপেক্ষ থাকতে পারছে না, কারণ যুদ্ধ ইতিমধ্যে তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। যুদ্ধের এই উপসাগরীয়করণ কতদূর যাবে তা নির্ভর করছে ওয়াশিংটন ও তেল আবিব কতদিন এই অভিযান চালাবে তার উপর। একই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান তার প্রতিশোধের মাত্রা কতটা বাড়াবে তার উপর নির্ভর করবে আরব দেশগুলোর ভাগ্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।